হ্যালো ডিয়ার্স, আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র সম্বন্ধে। তাহলে আমরা আগের বারে দেখেছিলাম, আগের যে লেকচার হয়েছে সেখানে আমরা দেখেছিলাম যে নিউটনের যে প্রথম গতিসূত্র রয়েছে সেই সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম কি, কোনো একটা বস্তুর ওপর যদি আমরা বাইরে থেকে বল না করি, যদি কোনো একটা বস্তু এখানে থাকে, ওকে, সেটা কি, যদি একটা বস্তু থাকে আর সেই বস্তুর ওপর যদি আমরা বাইরে থেকে একটা প্রযুক্ত বল না করি, তাহলে যদি বস্তুটা স্থির থাকে তাহলে সেই বস্তুটা চিরকাল সারা জীবন স্থির থাকবে। ওকে। আর যদি বস্তুটা থাকে গতিশীল, তাহলে সারা জীবন একটা সরলরেখা বরাবর একই গতিবেগে সব সময় গতিশীল থেকে যাবে, সারা জীবন গতিশীল থেকে যাবে। ওকে। তাহলে কি, একটা গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে আর একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে যদি ওই বস্তুটার উপর একটা বাইরে থেকে বল না প্রয়োগ করা হয়। তো যদি একটা গাড়ি, কি দেখেছিলাম, যদি একটা গাড়ি গতিশীল থাকে, সেই গাড়িটাকে যদি আটকাতে চাই তাহলে আমাদের বাইরে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। আবার আমরা কি করে বল প্রয়োগ করি, ঠিক আছে, ওটা আমরা ব্রেক মারি তো ওটাতে বল প্রয়োগ করা হয় আর সে গাড়িটা আটকে, ঠিক আছে। এবার যদি একটা গাড়ি স্থির থাকে, সেই গাড়িটা যদি আমাদের বাইরে থেকে বল না প্রয়োগ করি তাহলে একটা স্থির গাড়ির জীবন স্থির থেকে যাবে। ওকে। কিন্তু আমরা বাইরে থেকে বল প্রয়োগ করে তাই গতিশীল করি। কিভাবে গতিশীল করি, কি ভাবে গতিশীল করি, ইঞ্জিনের সাহায্য করি। ওকে, ঠিক আছে। তাহলে ওটাও দেখেছিলাম যে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং একটা গতিশীল বস্তু চিরকাল সমবেগে একটি সরলরেখা বরাবর গতিশীল থেকে যাবে যদি আমরা বাইরে থেকে কোনো একটা প্রযুক্ত বল না প্রয়োগ করি। তাহলে ওই যে ফার্স্ট সূত্রটা ছিল সেখান থেকে আমরা ওই যে একটা জিনিস কি প্রয়োগ করতে হচ্ছে, বাইরে থেকে আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে। মানে বলের ধারণা আমরা প্রথম সূত্রেই পেয়ে যাচ্ছি, পাচ্ছি কিনা, নিউটনের যে প্রথম সূত্র রয়েছে সেখানে আমরা বলের ধারণা পাচ্ছি, ঠিক। কিন্তু আমাদেরকে যে শুধু বলের ধারণা ওটা আমরা পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি বল কি জিনিস বা বলের মানটা আমরা কি করে বার করবো। দেখো, ধরো একটা এখানে বস্তু আছে, ওকে, স্থির আছে। এবার আমরা এই সাইড থেকে একটা বল প্রয়োগ করলাম, একটা ফোর্স প্রয়োগ করলাম। আবার সেই বলটা যখন অ্যাপ্লাই করলাম, ফোর্সটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, তখন এটা গতিশীল হলো। এই স্থির এই যে রেস্টে আছে এখন স্থির রয়েছে, সেটা গতিশীল হয়ে গেল বলটা। এই যে বস্তুটা আছে, একটা স্থির বস্তু রয়েছে, এই স্থির বস্তুতে যখন আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে কি, আর বাইরে থেকে বল প্রয়োগ করলাম মানে স্থির বস্তুটা গতিশীল হয়ে গেল। কিন্তু আমরা কতটা পরিমাণ বল প্রয়োগ করলাম সেটা কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারছি না। মানে মানটা কত, কতটা মান, কি বলের এই যে মানটা কতটা, মানে কতটা বল প্রয়োগ করছি সেটা আমরা পেলাম না একে। আর বল অ্যাকচুয়ালি কি জিনিস সেটাও কিন্তু আমরা পাচ্ছি না, ঠিক আছে। তাহলে এইটা আমরা শুধু আর শুধুমাত্র কোথায় পাবো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে কি, নিউটনের প্রথম গতিসূত্রে বলের ধারণা দেয়। নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে বস্তুর ওপর প্রযুক্ত বাহ্যিক, বস্তুর ওপর প্রযুক্ত হুম বাহ্যিক কার্যকরী বলই বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটায়। প্রযুক্ত বল যত বেশি হয় কোনো নির্দিষ্ট বস্তুর বেগের পরিবর্তন তত বেশি হয়, ঠিক। একটা বস্তুর উপর প্রযুক্ত বল যত বেশি হয় তার বেগের পরিবর্তন তত বেশি হয়। ওকে। যদি এটা, যদি যত বেশি, মানে একটা বস্তু রয়েছে, ওকে, একটা বস্তু রয়েছে, এবারে বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করবো, জোরে যত বেশি বল প্রয়োগ করবো তত এটা গতিবেগের পরিবর্তন হবে, হবে কিনা। একটা যদি বস্তু, একটা একটা বস্তু আছে আর বস্তুটা এই সাইডে গতিশীল আছে, তারপর যদি আমরা এই সাইড থেকে আরো একটা বল প্রয়োগ করে দিই, এই সাইডে একটা বল প্রয়োগ করে দিই, তাহলে কি হবে, বেগের বেগটা কি হবে, বেগের পরিবর্তন আরো বেড়ে যাবে, বেগটা কি হবে, বেড়ে যাবে। এক তো এই গতিশীল আছেই, ঠিক আছে, একটা গতিশীল আছে। যেমন একটা যখন ঝোলনা চলে, ওকে, একটা ঝোলনা যখন ঝোলে, তো অলরেডি ঝোলাটা ঝলছে, তারপর আমরা বাইরে থেকে আবার একটা বল প্রয়োগ করে দিই, তখন আরো বেশি ঝোলে, ঝোলাটা ঝোলে কিনা, আরো বেশি ঝোলে তখন, ঠিক। সেরকম যদি একটা বস্তু গতিশীল আছে এই সাইডে, এই মুখে এতে গতিশীল যাচ্ছে, আর আরো এই সাইডে আমরা আবার এই বস্তুর উপর বল প্রয়োগ করে দিই, একটা এক্সটার্নাল বাইরে থেকে বল, তখন কিন্তু আরো এর গতিটা কি হবে, গতিবেগটা বেড়ে যাবে। কিন্তু যদি বস্তুটা এই সাইডে গতিশীল আছে, এই সাইডে গতিশীল আছে, আর আমরা বলটাই উল্টো সাইডে প্রয়োগ করে দিই, এই সাইড থেকে বলটা প্রয়োগ করে দিই, তার গতিবেগের উল্টো দিকে প্রয়োগ করে দিই বলটা, তাহলে কি হবে, এর গতিবেগ কি হবে, বেড়ে যাবে গতিবেগটা, না, কি হবে, গতিবেগটা কিন্তু কমে যাবে। ওকে, বুঝতে পারছো তো, ঠিক।
কোনো প্রবলেম নাই। হুম। তাহলে কি এখানে দেখতে পাচ্ছি যে প্রযুক্ত বলের অভিমুখ ও বস্তুর গতির অভিমুখ যখন একই হয় তখন বস্তুর বেগ বাড়ে, আর যদি প্রযুক্ত বল ও বস্তুর গতির অভিমুখ বিপরীত হয় তখন বস্তুর বেগ কমে। নিউটনের, ওকে, ঠিক আছে। কি বুঝতে পারছো, যদি গতিবেগের অভিমুখটা আর বলের অভিমুখটা একই সাইডে হয় তাহলে বেগের পরিবর্তনটা বাড়ে, বেগটা বাড়ে, ওকে, গতিবেগটা বাড়ে। আর যদি গতির অভিমুখ এই সাইডে আর গতির যে বলটা প্রয়োগ করছে বাইরে থেকে সেই বলটা যদি অভিমুখটা উল্টো হয়, এটা আর এটা উল্টো আছে তো, উল্টো হয়, তাহলে কিন্তু বেগের পরিবর্তন কমে। ঠিক। এখানে নিউটনের দ্বিতীয় গতির সূত্র বলের পরিমাণ দেয় এবং কার্যকরী প্রযুক্ত বলের সঙ্গে বস্তুর ভর ও ত্বরণের সম্পর্ক স্থাপন করে। এবার চলে আসছে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে। ঠিক আছে, তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্র যেটা আসছে, এই যে গতিসূত্র রয়েছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, দ্য নিউটনস ল, নিউটনস সেকেন্ড অফ মোশন, ঠিক আছে। সেখানে ওই যে বলটা প্রয়োগ করছি সেই বলটার পরিমাণটা দিচ্ছে, এই বলটার পরিমাণটা দিচ্ছে, ঠিক আছে, বলের পরিমাণ দিচ্ছে। আর তারও লিখে দিই, এই যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে ঠিক আছে, ফোর্স। আর যেটা হচ্ছে ভর, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা এ বলা হয়, স্মল এ। আর হচ্ছে তোমার কি বলে, এম, ভরটা। আরে ভরটা, সরি সরি, ভর, ভর হচ্ছে এম। আর যেটা হচ্ছে ত্বরণ, ত্বরণটা হচ্ছে অ্যাক্সেলারেশন, সেটা হচ্ছে এ, ওকে। তাহলে কি এখানে যেটা হবে, যেটা নিউটনের দ্বিতীয় সূত্র যেটা পাচ্ছি আমরা, যেটা আমরা অলরেডি জানি ভালো করে, ঠিক আছে, কিন্তু আমরা বেশিরভাগটা আমরা ভুলে যাই, ওকে। F ইজিক্যাল টু এম এ, এটা আমরা সবাই জানি যে নিউটনের দ্বিতীয় সূত্র বলতে কি আছে, F ইজিক্যাল টু এম এ। কিন্তু অ্যাকচুয়ালি F ইজিক্যাল টু এম এ আসছে কিভাবে, কি F ইজিক্যাল টু এম এটা আসছে কিভাবে, সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর এটাই হচ্ছে ম্যাথলি। আর যদি F ইজিক্যাল টু এম এ আমরা নিয়ে আসতে পারি কোনো রকমে, তাহলে মানে নিউটনের দ্বিতীয় সূত্র কি এটাই তো, F ইজিক্যাল টু এম এ। আর যদি আমরা এইটা কোনো রকমে নিয়ে আসি, করতে করতে বুঝতে বুঝতে, ঠিক আছে, জেনে যায় যে কি করে এটা আসছে, তাহলে কিন্তু আমরা নিউটনের দ্বিতীয় সূত্র সম্বন্ধে পুরো একদম ক্লিয়ারলি, প্রপারলি একদম বুঝতে পারবো, ওকে, ঠিক আছে। তো ফের চলে যাতে हैं, ঠিক আছে। তাহলে নিউটন দ্বিতীয় সূত্র বলছে, নিউটন দ্বিতীয় সূত্র যেটা আছে সেখান থেকে আমরা পাবো বলের মানটা, ওকে। নিউটন দ্বিতীয় সূত্র থেকে আমরা পাবো বলের মানটা, এবং ওই বলের যেটা বলটা রয়েছে, ঠিক আছে, বুঝে যাও, বলের মান পাবো। এক নম্বর হচ্ছে বলের মান পাবো, ঠিক আছে, বলের মানটা। আর 2 নম্বর হচ্ছে বলের সঙ্গে, বলের সঙ্গে বলের সঙ্গে ভর ও ত্বরণের কি সম্পর্ক, কি সম্পর্ক, সেই সম্বন্ধে আমরা একটা পাবো, মানে সম্পর্কটা কি সেটা আমরা পাবো, ঠিক। আর সেটা তো আমরা জানি অলরেডি, ফিজিক্যাল টু এম এ, ঠিক আছে, ফিজিক্যাল টু এম এ যেটা আসছে, ফিজিক্যাল টু এম এ, এটা তো হচ্ছে বল, এটা কি, এটা তো হচ্ছে, এটা একটা হচ্ছে বল, একটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে ত্বরণ। অলরেডি আমরা জানি যে এটা হচ্ছে সম্পর্ক, কিন্তু সম্পর্কটা কি করে আসছে, ওইটা হচ্ছে ম্যান ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট। চলো দেখা যাক। তাহলে নিউটন যেটা ছিল এদের মধ্যে সম্পর্কটা বার করে রাখে, ঠিক আছে, ভর ত্বরণ আর বলের মধ্যে সম্পর্কটা বার করে রাখে। এবার ফার্স্ট চলে আসি, আহ, ভর ত্বরণ ও বলের মধ্যে, ভর ত্বরণ ও বলের মধ্যে সম্পর্ক, ভর ত্বরণ ও বলের মধ্যে সম্পর্ক। আমার বাংলাটা হাত লেখা অনেক খারাপ, তো সরি যদি বুঝতে না পারো প্লিজ আরেকবার দেখে নাও। ভর ত্বরণ ও বলের মধ্যে সম্পর্ক, ওকে। তাহলে যে নিউটন ছিল সে অনেক রকম পরীক্ষা করেছে, নিউটন যে বিজ্ঞানী ছিল সে অনেক রকম পরীক্ষা করে ও একটা জিনিস বার করেছে, ঠিক আছে, মানে কিছুগুলো দু তিনটে জিনিস সম্পর্ক বার করেছে যেগুলো দেখাচ্ছে, সেটা আমরা ভালো করে জানি, আর আমরা প্র্যাকটিক্যালিও সেটা বুঝতে পারি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল দেখবে যে কিভাবে হচ্ছে আর তুমি নিজে এটা ফিল করবে, আর কিভাবে এটা হচ্ছে সেটা তুমি নিজেই বলবে আমাকে, আমি কিছু বলার দরকারই নেই, ওকে। তাহলে বলছে একটা নির্দিষ্ট ভরের বস্তুর উপর যদি বেশি পরিমাণ কার্যকরী বল প্রয়োগ করা হয় তবে তার বেগের পরিবর্তন তথা ত্বরণ তত বেশি হয়। নিশ্চয়, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি হয়। যদি একটা বস্তু থাকে, এক নম্বর কি বলছে, একটা মনে করো এখানে বস্তু আছে, ঠিক আছে, একটা বস্তু এখানে আছে। এবার এই বস্তুটার উপর যদি আমরা যত বেশি বল প্রয়োগ করবো, যদি একটু বল প্রয়োগ করি, এই যে রয়েছে ডাস্টারটা, ওকে, এটা রয়েছে। এবার যদি এর মধ্যে আমরা জাস্ট একটু বল প্রয়োগ করি, একটু বল প্রয়োগ করেছি, তো জাস্ট একটু নড়েছে, এর বেগের পরিবর্তন কত হয়েছে বা ত্বরণ কত সৃষ্টি হয়েছে,
একটু ত্বরণ সৃষ্টি হয়েছে। কিন্তু যদি আমরা বল অনেক বেশি প্রয়োগ করি তাহলে আরে ইয়ার, যদি আমরা অনেক বেশি বল প্রয়োগ করি তাহলে কি পড়ে গেল, তাহলে কি ত্বরণটা অনেক বেশি সৃষ্টি হয়েছিল কিনা, বুঝছি। কম বল প্রয়োগ করছে তো কম বেগের পরিবর্তন হচ্ছে, মানে ত্বরণ কম সৃষ্টি হচ্ছে। আর যত বেশি বল প্রয়োগ করছে তত বেশি ত্বরণ সৃষ্টি হচ্ছে, হচ্ছে কি না? হুম। সেম টু সেম, এই বস্তুটার উপর যদি আমরা যত বেশি বল প্রয়োগ করব তত বেশি কি হবে, ত্বরণের সৃষ্টি হবে কি না? হুম। একটা ভরের বস্তু আছে, সে যে কোনো ভর, মনে করো 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম কিছু একটা বস্তু ভর আছে। কারণ আমরা জানি যে প্রত্যেকটা বস্তুরই ভর আছে। একটা ছোট্ট কণা, সেই কণাটাও কিন্তু ভর আছে। ওকে, তো সেরকম একটা বস্তু রয়েছে। এই বস্তুটা, ঠিক আছে, এই যে একটা বস্তু রয়েছে, এই বস্তুটার উপর আমরা যদি যতটা বল প্রয়োগ করব ততটা কি হবে, ততটা ত্বরণ সৃষ্টি হবে কিনা, ততটা বেগের পরিবর্তন, ততটা ত্বরণ সৃষ্টি হবে। ওকে, মানে এখানে দেখতে পাচ্ছি যদি আমরা বেশি বল প্রয়োগ করি তাহলে এতে বেশি বেগের পরিবর্তন হবে, বেশি স্পিড যাবে, এর বেশি ত্বরণ সৃষ্টি হবে, হবে কিনা? হুম। কি বলছি এখানে, যত আমাদের ত্বরণটা, যত আমাদের বল প্রয়োগ করবো বেশি, তত বেগের পরিবর্তন হবে, হবে কিনা? হবে তো। হুম। যদি কোনো একটা বস্তুর উপর কম ধাক্কা লাগায় তাহলে এটা কম ধীরে ধীরে যাবে। আর যদি একটা বস্তুর উপর অনেক বেশি জোরে আমরা বল প্রয়োগ করি তাহলে কি হবে, বস্তুটা অনেক বেশি জোরে যাবে, যাবে কিনা? তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে যত আমরা বলটা যত বেশি দিব তত ত্বরণটা হবে, ত্বরণ যত বাড়বে, যত বল বাড়বে তত ত্বরণ বাড়বে, যত বল কমবে ত্বরণ তত কমবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক আসছে একটা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বল আর ত্বরণের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, সেটা হচ্ছে সমানুপাতিক। যতটা বল বাড়ছে, কি বল, বল এটা হচ্ছে এক, এবং ত্বরণের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি, সেটা হচ্ছে সমানুপাতিক। বলতে পারি এটা, আমরা কি বলতে পারি এটা, যে অ্যাপ, বলতে পারি তো এটা, যে অ্যাপ সমানুপাতি এ, বলতে পারি তো। কারণ বল বাড়লে, যদি বল বেশি দেওয়া হয় তাহলে ত্বরণ বেশি বাড়বে, আবার যদি বল কমে তাহলে ত্বরণ কমবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এটা বুঝতে পারলি যে বল আর ত্বরণের মধ্যে কি সম্পর্ক। ওকে, কোনো ডাউট নেই, ঠিক আছে। এখানে কি ধ্রুবক রয়েছে বলো তো, এখানে ধ্রুবক রয়েছে, কি ধ্রুবক রয়েছে, এখানে ধ্রুবক রয়েছে এম, এম ধ্রুবক রয়েছে। এম কে কি রেখেছি, ধ্রুবক। কারণ এম কে আমরা এখানে স্থির রেখেছি, রেখেছি না, এই এম এর কারণ এম কে ধরি না যে এমটা বেশি কম কি সেটা দেয় না আমরা। বল বাড়ছে, বল বাড়ছে তো ত্বরণ বাড়ছে, বল বাড়ছে তো ত্বরণ বাড়ছে, বল কমছে ত্বরণ কমছে, এখানে আমরা এমটাকে ধরছি না, এমটাকে সাইড রেখে দিয়েছি। ওকে, এটা বুঝতে পারলে। এবার চলে আসি, যদি ভিন্ন ভরের দুটি বস্তুর উপর, 2 নম্বর, তাহলে এটা হাঁটাও, এখানে আমরা ছোট্ট করে লিখে রাখি যে যেটা পেলাম সেটা অ্যাপ সমানুপাতি এ। ওকে, যখন, যখন এম ধ্রুবক, মানে এমটা কি, এমটা হচ্ছে ভর, যে কতটা ভর কতটা কিনে সেটা আমরা মানছি। ওকে, এবার চলে আসে 2 নম্বর, যেটা বলছে মনে করো দুটো ভিন্ন ভরের বস্তু আছে, একটা ভর হচ্ছে, একটা ভর হচ্ছে 2 কেজি, একটা বস্তুর ভর হচ্ছে 2 কেজি, আরেকটা বস্তু রাখা আছে সেটার ভর হচ্ছে 10 কেজি। এবার তুমি এই বস্তুটার উপর একটা বল প্রয়োগ করলে, আর সেম বল, সেম সেম ওই রকমই একটা বল এই বস্তুটার উপর প্রয়োগ করলে, ঠিক আছে, একটা 2 কেজি ভরের উপর বল প্রয়োগ করলে, আর একটা 10 কেজি ভরের একটা বস্তু আছে সেই বস্তুটার উপর বল প্রয়োগ করলে, এটা তো বল প্রয়োগ করলে তুমি 20 নিউটন, আর এটাতে বল প্রয়োগ করলে সেম বল 20 নিউটন বল প্রয়োগ করলে, ঠিক আছে, মানে দুটো হচ্ছে। আমি এই বস্তুটা, তোমার 2 কেজির একটা বস্তু রয়েছে এখানে দেখা আছে, এই 2 কেজি বস্তুটার উপর আমরা বল প্রয়োগ করলে আমি তখন দেখলাম ঠেলে, আর এই 10 কেজি একটা বস্তু রাখা আছে সেই বস্তুটার উপরে বল প্রয়োগ করে ঠেলে দেখলাম। তাহলে এইখানে একটা নলেজ লাগাই, তুমি বলো যে কোন বস্তুটাতে বেশি ত্বরণ সৃষ্টি হবে, কোন বস্তুটা বেশি গতির সৃষ্টি হবে, বলো কি হবে। যদি আমাকে একটা সাইকেল দেয়, আবার সাইকেলটা যদি আমি সাইকেল যদি ঠেলি, সাইকেলটা, একটা সাইকেল আছে, সাইকেলটা এটা মনে করো সাইকেল, তো সাইকেলটা 2 কেজির মনে করো, ঠিক আছে, সাইকেল 2 কেজির, সাইকেলের ভরটা কম নাও, সাইকেলের ভরটা কম, ঠিক। তো সাইকেলের ভরটা কম আছে যখন, তো তখন আমরা সাইকেলটাকে হাতেই ঠেলে একদম নিয়ে চলে যাই। কিন্তু যদি সেখানে একটা ট্রাক থাকে, আর ট্রাকের ভর আমরা জানি অনেক বেশি, ট্রাকের ভরটা বেশি কিনা, ট্রাকের ভর, ট্রাক যেটা রয়েছে ট্রাক, ওই ট্রাক গাড়ি কার সেগুলোর ভর অনেক বেশি, আর সেইটা কিন্তু আমরা যতই দম লাগাই ঠেলতে পারি না, একজনের পক্ষে সম্ভব ঠেলা, কখনোই সম্ভব নয়, ঠিক আছে। তখন আমাদের
4 5 জন 7 জন 8 জন 9 জন 10 জন লাগে একটা ট্রাককে ঠেলতে বা একটা কারকে ঠেলতে। মানে এখানে কি বুঝতে পারছি, যে যদি আমরা 2 কেজির একটা বস্তুকে ঠেলি তাহলে ফট করে চলে যাবে, হ্যাঁ এর গতিবেগটা বেড়ে যাবে, কি হবে গতিবেগটা একদম সঙ্করে বেড়ে যাবে। বাট 10 কেজির বস্তুকে আমরা লড়াতেই পারবো না, ঠেলে লড়াতে পারবো কি? লড়াতে পারবো না। তাহলে এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এই যে ভরটা রয়েছে, এর 2 কেজি ভর, এর ভরটা কম, তখন এটার গতিবেগটা কি হচ্ছে, যখন এর ভরটা কম তখন এর যে রয়েছে, ঠিক আছে, তখন এর যেটা রয়েছে এক্সেলারেশন, ত্বরণ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে কিনা। যখন এই বস্তুটার উপর যখন এর ভরটা কম, তখন এর মধ্যে কি বেশি সৃষ্টি হচ্ছে, ত্বরণ বেশি সৃষ্টি হচ্ছে, এর বেগের পরিবর্তন বেশি হচ্ছে, এর স্পিডটা বেশি বাড়ছে, এর ত্বরণ বেশি সৃষ্টি হবে। আর এর ভরটা অনেক বেশি, তার জন্য এর ত্বরণ কি সৃষ্টি হবে, ত্বরণটা অনেক কম সৃষ্টি হবে। অনেক কম সৃষ্টি হবে কিনা। হুম। আমরা সাইকেলের ভরটা কম, সাইকেলের ভরটার উপর যখন আমরা বল প্রয়োগ করি সেটার উপর অনেক বেশি ত্বরণ সৃষ্টি হয়। আরে যা একা দেখলি, বল প্রয়োগ করলাম, সাইকেলের উপর ত্বরণটা বহু সৃষ্টি হয়ে গেল অনেক বেশি। সাইকেল ঠেলে দিলাম একটু বল প্রয়োগ করে, তো সাইকেলটার ভরটা কম আছে, তার জন্য সাইকেলের ত্বরণ অনেক সৃষ্টি হয়ে গেল, সাইকেল চলে গেলো বহুত দূর। কিন্তু এটা ট্রাকের ভরটা অনেক বেশি, যেমন এটার ভরটা অনেক বেশি, 10 কেজি নিউটন, 10 কেজির একটা বস্তু, ট্রাকের ভরটা অনেক বেশি। তাহলে ওইখানে যখন বল প্রয়োগ করি তখন ত্বরণটা অনেক কম সৃষ্টি হয়, জাস্ট একটুকু নড়ে বা হয়তো লড়েই নেই। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যখন ভরটা, যখন এর ভরটা অনেক কম তখন ত্বরণ বেশি সৃষ্টি হচ্ছে, আর যখন ভরটা অনেক বেশি তখন ত্বরণ কম সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আরেকটা রিলেশনশিপ পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, যত বেশি, হাঁটাও ইসকো, এখানে বলটা এখানে রেখে দাও ধ্রুবক, এখানে বলটা কি আছে, বল আছে ধ্রুবক, বল, বল কি রেখেছে, বল ধ্রুবক রেখেছে, বল এখানে থাকছে ধ্রুবক। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি এখানে, একটা জিনিস দেখতে পাচ্ছি। এই জিনিসটা কি, যতটা এর ভর কম, এর ভরটা কম, তখন এর ত্বরণটা বেশি। আর এর যখন ভরটা বেশি তখন ত্বরণ সৃষ্টি হচ্ছে কম। কারণ আমরা ভালো করে জানি এটা, যে একটা হালকা বস্তুকে আমরা বেশি দূর ফেকতে পারি, কিন্তু একটা ভারী বস্তুকে কম ফেকতে পারি, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, এদের মধ্যে কি সম্পর্ক হবে, এদের মধ্যে ছিল সমানুপাতিক সম্পর্ক, কারণ বল বাড়ছিল ত্বরণও বাড়ছিল। কিন্তু এখানে এই যে রয়েছে কি বলে, এই যে রয়েছে ভরটা, এর যে ভরটা, ভর আর ত্বরণ, এদের মধ্যে কি সম্পর্ক হবে, এদের মধ্যে সম্পর্ক একটাই হবে, সেটা হচ্ছে কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, 1/m হবে, হবে কি না। ভর আর ত্বরণের মধ্যে কি সম্পর্ক হবে, ভর আর ত্বরণের মধ্যে একটা সম্পর্ক হবে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোনো ডাউট আছে এখানে, ভর আর ত্বরণের মধ্যে কি সম্পর্ক হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে কিনা। যখন ত্বরণ বাড়ছে তখন ভরটা, ত্বরণ কখন বাড়বে, ত্বরণ কখন বাড়বে, যখন ভরটা অনেক বেশি, ঠিক আছে, যখন না ভরটা অনেক কম হবে তখন ত্বরণ বাড়বে, ঠিক না। যদি ভরটা কম হয়, যদি ওজনটা কম হয়, ভরটা কম হয়, তো ত্বরণ বেশি সৃষ্টি হবে, বুঝতে পারছো। আর যখন ভরটা অনেক বেশি হবে তখন ত্বরণটা কম সৃষ্টি হবে, তার জন্য এদের মধ্যে কি সম্পর্ক আসছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক আসছে। তাহলে এখানে বুঝতে পারলে যে এইটা এখানে ওই ভর আর ত্বরণের মধ্যে সম্পর্কটা বুঝতে পারলে, ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই। আর যখন এখানে কি ধ্রুবক রয়েছে, এখানে এক কিন্তু ধ্রুবক রয়েছে, এখানে বলটা ধ্রুবক রয়েছে, বলটা আমরা ধরছি না, যে কত বল প্রয়োগ করেছি কতটা বল প্রয়োগ করিনি সেটা আমরা এখানে কোনো ধরছি নেই। ওকে, বুঝতে পারলে। তো ফের আর কি, হুম, বলো, আর কি এখানে বলতে পারি। তো এই যে রয়েছে এক সমানুপাতি এ, বা এটাও লিখতে পারি, কি লিখতে পারি এখানে, হুম, এ সমানুপাতি অ্যাপ, এটা লিখতে পারি তো, লিখতে পারি কিনা। যদি 2 = 3 হয় তো 3 = 2 হয়, এরকম লিখতে পারি কিনা। তো সেরকম লিখতে পারি যে অ্যাপের সাথে সম্পর্ক আগের যে জানতে পারবো, ঠিক আছে, তো লিখতে পারি এটা। তাহলে কি লিখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ পেলাম আমরা, যেটা দেখতে পেলাম তখন থেকে, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার যদি এই 1 নম্বর সমীকরণটা আর ওই 2 নম্বর সমীকরণ আমরা যোগ করে দিই, একসাথে করি, যেমন আমরা অনেকগুলো সূত্র আমি করেছি, করেছি কিনা, আগে করেছি, মাথায় আনো, কোন সূত্র করেছি সেটা তুমি বলো, ঠিক আছে। এবার এই যে রয়েছে এই 1 নম্বর সূত্রটা, 1 নম্বর ফর্মুলাটা আর 2 নম্বর ফর্মুলাটা, দুটো আমরা যদি একসাথে করে দিই তাহলে কি হবে, এখানে এ সমানুপাতি এফ বাই এম, এটা আসবে কি আসবে না, এটা আসবে কি আসবে কিনা, অ্যাবসলিউটলি এটা আসবে।
ঠিক আছে। এবার যদি আমরা এটা সমানুপাতিক থেকে সমান করি তাহলে একটা ধ্রুবক আসবে যেটা হচ্ছে কে এফ বাই এম। আসবে কিনা? কে কি এখানে? কে একটা ধ্রুবক। যখনই যখনই ঠিক আছে, যখনই একটা সমানুপাতিক থেকে আমরা সমান নিয়ে আসি তখনই একটা ধ্রুবক আসবেই। এখানে একটা ধ্রুবক আসছে সেটা হচ্ছে কে। ঠিক আছে, কে একটা হচ্ছে ধ্রুবক। ঠিক, বুঝতে পারলে তো কেটা কি করে আসছে। এখানে কি একটা ধ্রুবক, কে এর মান একক বলের ধারণার উপর নির্ভরশীল। একক বলের ধারণার উপর নির্ভরশীল। তাহলে এখানে একক বলে ধারণার উপর নির্ভরশীল বলতে কি বুঝছে সেটা দেখো। এটা মুছে দিচ্ছি কারণ এটা তো হয়ে গেছে অলরেডি কমপ্লিট। ঠিক আছে, এটা লিখে দিই উপরে। এখানে যেটা আসছে সেটা হচ্ছে, এখানে যেটা আসছে কে এফ বাই এম। আর এখান থেকে আমরা লিখতে পারি এটা, আরে হাঁটো, হাঁটাও। এখান থেকে যেটা বলছে সেটা কি বলছে কে এর যেটা কি লিখেছে এখানে, হুম 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 রাইট। এটা যেটা বলছে এখানে সেটা হচ্ছে, সো এখানে বলছে একক ভরের উপর ক্রিয়া করে যে বল একক দল সৃষ্টি করে তাকে একটি একক বল ধরা হয়। বলছে কি, এই যে কে এর মানটা আছে, ঠিক আছে, এই যে কে এর ধ্রুবক রয়েছে, এর কে মানটা কি বলছে, এ একক বলের উপর নির্ভরশীল। একক একক বলের উপর, একক বলের উপর নির্ভরশীল, একক বলের উপর নির্ভরশীল, একক বলের উপর নির্ভরশীল। এটা হচ্ছে কে এর মানটা। কে এর মান হচ্ছে একক বলের নির্ভরশীল। আবার একক বল কে জিনিসটা, একক বল হচ্ছে, বলছে একক ভরের মানে 1 কেজি বলো, ঠিক আছে, একক ভরের 1 কেজি, একক মানে 1 কেজি, একক ভর মানে এক ভর, এক ভর হচ্ছে এক ধর্ম, ঠিক আছে, বুঝে নাও। একক ভরের একটা বস্তুর ওপর যে বল প্রয়োগ করি, যে বল প্রয়োগ করে, যে বল প্রয়োগ করে একক ভরের 1 কেজি লাও বা 1 গ্রাম লাও যে লাও, ঠিক আছে, একটা বস্তু আছে একক ভর, একক ভরের একটা বস্তুর ওপর যে বল প্রয়োগ করে একক ত্বরণ, এ কত সৃষ্টি হবে, একক ত্বরণ কত সৃষ্টি হবে, 1 সৃষ্টি হবে। বলছে এক একক ভরের বস্তুর ওপর, একক ভরের বস্তুর ওপর যে বল প্রয়োগ করে একক ত্বরণ, একক ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় একক বল। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাসটা হচ্ছে 1, এখানে মাসটা নিচ্ছে কত, একক নিচ্ছি, একক। এইটা কত সৃষ্টি হচ্ছে, একক সৃষ্টি হচ্ছে। আর অ্যাপটা কত সৃষ্টি হবে, অ্যাপটা অ্যাবসলিউটলি একক বল, তাই এক সৃষ্টি হচ্ছে। ঠিক, এটা হচ্ছে এমও একক, এও একক, আর এফ একক। তাহলে এখানে যদি মানটা বসান দিই কে এর মানটা, ঠিক আছে, যদি এখানে বসাই তাহলে অ্যাবসলিউটলি কি হবে 1। ঠিক আছে, এই ফর্মুলা যদি বসাই আমরা, এই যে ফর্মুলা পাইছি এটা হচ্ছে 3 নম্বর ফর্মুলা। এই যে ফর্মুলাটা আছে a ইজ ইকুয়াল টু কে এফ বাই এম। তো এখানে যদি আমরা বসাই তাহলে এফ এর ওয়ান এর জায়গায় বসে 1, এখানে কত আসছে 1, সবগুলো 1 1 আসছে, এখানে বসাবো 1/1। আর এটা হবে এম এর জায়গায় হচ্ছে 1, এফ এর জায়গায় হচ্ছে 1। তাহলে অ্যাবসলিউটলি নিশ্চয়ই এখানে কে ইজ ইকুয়াল টু 1। কে এর মানটা কত আসছে এখানে, কে এর মানটা আসছে এখানে 1, একক বল এখন ধরছিল। আর কে এর মানটা কত আসছে, কে এর মানটা এখানে আসছে 1। আর আমরা জানি যদি কোনো একটা জায়গার উপর যদি এক একে মানে এক, যদি কোনো একটা বস্তুর মান 1 হয় তাহলে সেটা বসাও আর না বসাও তার কোনো মানে কোনো যায় আসে না। ওকে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে এখানে আমরা এখান থেকে এইটা আসছে যে a ইজ ইকুয়াল টু কে এর মানটা 1 বসাও বা না বসাও, হাটাও इसको, ঠিক আছে, কোনো যায় আসে না। এক কিছু নেই মানে এক আছেই, কিছু নেই মানে এক আছে, এটা আমরা সবাই জানি। এফ ই বাই এম, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি, এ এম ইজ ইকুয়াল টু এফ বা এফ ইজ ইকুয়াল টু এম এ, এম এ। আর এটা হচ্ছে নিউটনের, নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তাহলে এটা বুঝতে পারলে যে এফ ইজ ইকুয়াল টু এম এ কি করে আসছে। নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা সব সময় জানি, প্রপারলি সবসময় দেখেছি, সব জায়গায় দেখি যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ। কিন্তু এফ ইজ ইকুয়াল টু এম এটা কি করে আসছে সেটা আমরা
জানতে না ভালো করে বা বুঝতাম না। ওকে, তাহলে এখান থেকে বুঝতে পারলে যে এফ ইজ ইকুয়াল টু এম কি করে এলো। আর এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। ওকে, তাহলে এটাই ছিল জানার। আর এটা যখন জেনে গেছি কি করে আসছে, তাহলে তুমি এখন কংগ্রেচুলেশন, তুমি এখন পুরো একদম প্রপারলি বুঝে গেছো নিউটন সেকেন্ড ল অফ মোশন। ঠিক, যদি বলা যায় তাহলে এখানে বলটা হচ্ছে কি প্রযুক্ত, আরে ইয়ার বাংলা কবে যে শিখবো, প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু ভর, এমটা কি ভর, ইন্টু এটা হচ্ছে ত্বরণ। ঠিক, এটা হচ্ছে নিউটনের সেকেন্ড গতিসূত্র। ঠিক আছে, আমার শরীর খারাপের জন্য অনেক দিন হয়ে গেল, 3 4 4 5 দিন হয়ে গেল হয়তো ভিডিও আপলোড করতে পারিনি, সরি তার জন্য। বেস্ট অফ লাক, ভিডিও বেশি বড় করে লাভ নেই, তো তোমরা বিরক্ত হবে। এর সেকেন্ড লোডে যেটা আমার সেকেন্ড যে লেকচার আছে সেটা দেখবো আমরা, যে এই সূত্রটা থেকে আমরা এই ফার্স্ট যে সূত্র ছিল সেই ফার্স্ট সূত্র থেকে পেয়েছিলাম ফার্স্ট ল নিউটনের, সেখান থেকে কিন্তু বলটা পেয়ে গেছি, বলের কনসেপ্টটা সেখান থেকে কিন্তু আমরা বার করলাম এটা এফ ইজিক্যাল টু এম। আর ওই পরের ভিডিও দেখবো যে এই এফ ইজিক্যাল টু এম এর সূত্রটা যে রয়েছে, বল ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ, সেই সূত্র থেকে আমরা বার করব নিউটনের সেকেন্ড সূত্র, সরি ইয়ার, নিউটনের সেকেন্ড সূত্র থেকে বার করবো আমরা নিউটনের ফার্স্ট সূত্র কি করে আসছে। এটা 1 মিনিট লাগে বাস, ঠিক আছে। আর এরপরে দেখবো একটা কি, হ্যাঁ ভরই যে জাড্ডের পরিমাণ, সেটাও ভরই জাড্ডের পরিমাপ সেটাও আমরা দেখবো। ঠিক আছে, বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো, বাই। পরে ভিডিও নিয়ে আসছি, ভাই লেকচার নিয়ে আসছি, সাবস্ক্রাইব করো, শেয়ার করো।